প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসরিমা নাহিদ। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রতি বছর আয়োজন করে থাকে নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ নামের একটি প্রতিযোগিতা। বাংলাদেশের দল 10 ড্রিমার্স চলতি বছরের সাফল্যের পর 2022 সালের জন্য নির্বাচিত হয়েছে। 10 ড্রিমার্সের তরুণীরা 2030 সালের মঙ্গল গ্রহ অভিযানের জন্য তৈরি করেছে এমন একটি রোভার যা প্রযুক্তিগত দিক থেকে কিছুটা ব্যতিক্রম। এখন জানবো 10 ড্রিমার্সের সেই রোভার তৈরির গল্প। নাসা প্ল্যান করছে 2024 সালে হচ্ছে চাঁদে এবং 2030 সালের পরে মঙ্গল গ্রহে হচ্ছে রোভার পাঠানোর। আর আমরা জানি রোভারটা দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে রোবোটিক রোভার আর একটা হচ্ছে আপনার হিউম্যান পাওয়ার রোভার। তো নাসা যে 2030 সালে যে মঙ্গল গ্রহে যে রোভার পাঠানোর যে পরিকল্পনা রয়েছে তারই ওই গবেষণাকে ত্বরান্বিত করার জন্য নাসা প্রত্যেক বছর নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তো এখান থেকে হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন টিম বা বিভিন্ন দল সুযোগ পায় তাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো 2022 সালের নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি পর্যায়ে আমরা একমাত্র দল হিসাবে নির্বাচিত হয়েছি। ইতিপূর্বে 2021 সালের নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় আমাদের দল 10 ড্রিমার্স সারা বিশ্বের মধ্যে 11তম স্থান অর্জন করেছিল এবং বাংলাদেশের মধ্যে থেকে আমরাই সেরা হয়েছিলাম। আমাদের যে রোভারটা আমাদেরকে এটাকে প্রথমত ডিজাইন করতে হয়, ডিজাইন করার পর এটাকে ম্যানুফ্যাকচার করতে হয়, যেটা পুরোটাই নন নিউমেটিক হয়ে থাকে। তার মানে হচ্ছে আমরা কাস্টমলি পারচেস না করে আমাদের ল্যাবেই প্রত্যেকটা পার্টসকে মানে তৈরি করতে হবে। তো আমাদের চাকাটা পুরোটাই নিউমেটিক এবং কিছু কিছু পার্টস আমাদেরকে আমরা পারচেস করতে পারবো, কিন্তু আপনি জানেন বাংলাদেশে অনেকগুলো পার্টস পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না বা ইন্ডিয়া থেকে হচ্ছে এগুলোকে আমাদের ইম্পোর্ট করতে হয়। মঙ্গল গ্রহে যেহেতু আপনার কম্বাসন হওয়ার খুব একটা পসিবিলিটি বর্তমানে নেই, সেক্ষেত্রে নাসার প্ল্যান অনুযায়ী তারা হচ্ছে এটাকে হিউম্যান পাওয়ারই রাখতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে প্যাডেলিংয়ের মাধ্যমে এই রোভারটাকে চালাতে হবে এবং এই রোভারটা প্যাডেলিংয়ে চালানোর জন্য আমরা প্রথমত অবশ্যই আমরা জেনে অত্যন্ত খুশি হব যে আমাদের রোভার এমন একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেটা নাসার এই প্রতিযোগিতার ইতিহাসে আমরাই সর্বপ্রথম। যেমন এখানে আমরা হচ্ছে বাইক চেইনের পরিবর্তে ব্যবহার করেছি হচ্ছে আপনার রাবার বেল্ট। আরও একটি অভিনব প্রযুক্তি আমরা এখানে ব্যবহার করেছি। আমরা আমাদের চাকাতে আমাদের এয়ার টিউবের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করেছি স্প্রিংসে, যেটা ধরেন যে আপনার যেহেতু নন নিউমেটিক হুইলের কথা নাসা বলেছিল, সেক্ষেত্রে নাসার শর্ত অনুযায়ী আমরা এয়ার টিউব ইউজ করতে পারবো না। কিন্তু তার পরিবর্তে দেখা যাচ্ছে যে আমরা আরেকটি বিকল্প একটা আপনার পদ্ধতি বা আমরা বিকল্প একটা ইনোভেশন এখানে যোগ করেছি, যার কারণে এয়ার টিউব যদিও আমরা ব্যবহার করছি না, তার মানে ওই কাজটি হচ্ছে আমাদের এই আমাদের এই স্প্রিং সেটটা করে দেবে। তো আমাদের এইটা হচ্ছে দুইটা ছিল সবচেয়ে বড় মানে বিশেষত্ব। এবং আমরা জেনে আরও খুশি হব যে নাসার বিজ্ঞানীরা আমাদেরকে আলাদাভাবে একটা ইমেইলের মাধ্যমে তারা জানতে চেয়েছে প্রযুক্তি সম্পর্কে বিস্তারিতভাবে। আমরা আশা করছি নাসা 2030 সালের তাদের যে মিশনটা থাকবে মার্স মিশন, সেখানে তারা হচ্ছে তাদের রোভারে এই প্রযুক্তিটা তারা ব্যবহার করবে। আমরা এটার জন্য আশাবাদী।
আমাদের এখানে বেশ কয়েকটি আমরা সেন্সর ব্যবহার করেছি লাইভ ডাটা কালেক্ট করার জন্য। তার মধ্যে আপনি বলতে পারেন প্রথমত আমাদের আছে হচ্ছে আপনার টেম্পারেচার সেন্সর, যেটার মধ্যে টেম্পারেচার ডাটাটা নিচ্ছি। আর তারপর হচ্ছে আমাদের প্রেশার সেন্সর, আমরা প্রেশারটা সম্পর্কে জানতে পারছি। আমাদের এছাড়াও তারপর হচ্ছে আপনার প্রক্সিমিটি, তারপর বেশ কয়েকটি সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। তো বেস স্টেশন থেকে নভোচারীগণ বা আপনার মিশন প্ল্যানারগণ তারা হচ্ছে লাইভ ডাটাটা দেখতে পারবেন এবং তারা এই বিভিন্ন তাদের অ্যানালাইসিস করার জন্য এই ডাটাগুলোকে কাজে লাগাতে পারবেন। আর আমাদের টিমে মূলত হচ্ছে 10 জন ড্রিমার্স কাজ করছে বলতে পারেন, কারণ আমরা এটাকে বলতে 10 ড্রিমার্স। আর নাসার আরেকটি প্রতিযোগিতায় আমরা হচ্ছে ক্যানস্যাট বলতে পারেন, আমরা একটা ছোটো ন্যানো স্যাটেলাইট তৈরি করতে যাচ্ছি। এটা আপনার আগামী বছর জুন মাসে আপনার হচ্ছে সেটা উৎক্ষেপণ করে আমরা হচ্ছে এটা টেস্টিং করে দেখব। তথ্য প্রযুক্তি খাতে সরকারের রয়েছে বিশেষ দৃষ্টি। বর্তমানে এ খাতে চালু রয়েছে বেশ কিছু প্রকল্প। এ2আই এরকমই একটি প্রকল্প। এর পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন এ2আই নিয়ে সরকারের পরিকল্পনার কথা। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সরকারের এ2আই প্রকল্প বড় একটি ভূমিকা রাখছে। নাগরিক তথ্য সেবা, ই গভর্নেন্স, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সহ নানা দিক নিয়ে কাজ করে এই প্রকল্পটি। সরকারের ভিশন 2021 লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য 2009 সালে যাত্রা শুরু হয় এই এ2আই প্রকল্পের। আজ আমরা এ2আই প্রকল্পের নানা সেবা, নানা দিক নিয়ে কথা বলবো এর প্রকল্প পরিচালকের সাথে। ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, আপনাকে স্বাগত এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তি দুনিয়ায়। ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানটি দেখছেন, এনটিভি পরিবারের সকল সদস্য, শুভানুধ্যায়ী উদ্যোক্তা সকলের জন্য শুভকামনা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 2009 সালে যাত্রা শুরু হয়েছিল এই এ2আই প্রকল্পের। তো সেই প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত কতটুকু আপনারা সফল হতে পেরেছেন এই 2021 সাল এসে? বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বললেন যে 13 বছর আগে অর্থাৎ 2008 সালে 12ই ডিসেম্বর যে এই দেশটিকে উনি পরিবর্তন করে দিবেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে নেবেন এবং তথ্য প্রযুক্তিতে যথেষ্ট এগিয়ে নেবেন, যেটি পরিচিত হবে ডিজিটাল বাংলাদেশ হিসেবে। এখন সেই ডিজিটাল বাংলাদেশ অর্জনের চূড়ান্ত বছর 2021-এ আমরা দ্বার প্রান্তে এসে পৌঁছেছি, আর 2 মাস বাকি আছে। এখন আমাদের ফিরে দেখা দরকার কতটুকু আসলে অর্জিত হয়েছে। 3টা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিলেন যে মানে নাগরিকদের সেবা গ্রহণে যাতে আমরা সময় বাঁচাই, ভোগান্তি কমাই, খরচ বাড়াই। তাহলে আমরা কতটুকু খরচ আমরা বাড়াইছি, আমরা যদি দেখেন এখন তথ্যটি যদি আমি দিই তাহলে দেখা যাবে যে প্রায় 8 বিলিয়ন ঘন্টা আমরা সময় বাঁচিয়েছি। অর্থ কয়েকশো কোটি টাকা আমরা সাশ্রয় করেছি। অসংখ্য বার, কয়েকশো কোটি বার নাগরিকদের আমাদের সরকারি অফিসে আসতে হলো, সেটা থেকে আমরা বাঁচিয়েছি। এটি একটা পরিবর্তন। তারপর আরেকটি জিনিস দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে তথ্য অধিকার, কারণ তথ্যের অধিকার দিতে পারলে তথ্য হলো সকল অধিকারের কিন্তু ভিত্তি। এটিকে নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথ্য অধিকার পাশাপাশি যাতে শুরুতেই আমরা তথ্যগুলো দিয়ে দিই, এই জন্য তথ্য বাতায়ন তৈরি করেন, যেটাকে আমরা ওয়েবসাইট বা পোর্টাল নাম বলি, যেই নামে ডাকি না কেন, সেইটি জাতীয় তথ্য বাতায়ন bangladesh.gov.bd এটি তৈরি করেন। এই মুহূর্তে আমার সরকারি অফিস আছে প্রায় 51,000+। এর মধ্যে আমার 35,000 ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। 23-এর মধ্যে আমি বাকি 51,000 অফিসের ওয়েবসাইট তৈরি করব। এবং এই ওয়েবসাইটগুলোতে আমার প্রায় 45,000 অফিসের তথ্য আছে এবং নিয়মিত হালনাগাদ হয়। এবং এর পাশাপাশি এই যে ওয়েবসাইটগুলোতে 1 কোটির উপর কন্টেন্ট আছে, প্রতিদিন গড়ে আমার 2 থেকে 3 লক্ষ লোক হিট করে ওয়েবসাইটগুলোতে। এখন আমরা শুধু তথ্যই দিই না, আমরা বলেছি এখান থেকে সার্ভিসও এখান থেকে দেওয়া হবে। কারণ ওয়েবসাইট গেলে দেখবেন যে অ্যাক্সেসিবিলিটি একটা আইকন আছে, সেখানে যে কোনো প্রতিবন্ধীতাকে উত্তরণ করার সময় সার্ভিস নিতে পারবে। এটি একটা বড় রকমের পরিবর্তন এসছে। তারপর দেখেন আমরা যে পেপারলেস, কোভিডই যখন আক্রান্ত হলো তখন পেপারলেস অফিস আমরা করলাম। সামনে আরেকটা নতুন ভার্সানে আমরা যাচ্ছি শীঘ্রই, এই বছরে আমরা যেটি যাব সেটা ডিজিটাল বাংলাদেশের সাথে মিলিয়ে রেখে ডিজিটাল নথি বা ডি নথিতে যাব। এটি একটা পরিবর্তন হলো। দেন ক্যাশলেস সোসাইটিতে যাব। এখন তো আপনি যখন আমার কাছে আবেদন করবেন, সরকারি অনেক ফি আছে। এখন এইটার জন্য আমরা কয়েকটা কাজ করলাম যে ক্যাশলেস সোসাইটি করার জন্য আমরা
ই কমার্স, তারপর ক্যাশলেস সোসাইটি, এগুলোর জন্য আমরা এক পে করলাম ব্র্যান্ডিং বাংলাদেশ বা জেলা ব্র্যান্ডিং। এইখানে আমরা উদ্যোক্তাদের মানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যে উদ্যোক্তা আছে সেই উদ্যোক্তাদের সাথে মিল রেখে তারা একটা কাজ করে 100 একটা প্ল্যাটফর্ম ই কমার্স প্ল্যাটফর্ম দিছে, যেখানে প্রান্তিক মানুষ তাদের প্রোডাক্টগুলো আমাদের এখানে লঞ্চিং করতে পারবে, এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারবে এবং সেই হিসেবে তারা কিন্তু ই কমার্স প্ল্যাটফর্মটা 16 আনা ব্যবহার করতে পারছে। এটা হলো 100। ডিজিটাল সেন্টার করার পরও দেখলাম যে একটা গোষ্ঠী বা নাগরিকদের একটা অংশ এতই বেশি পীড়িত বা প্রতিবন্ধকতা সম্পন্ন, তারা কিন্তু ডিজিটাল সেন্টার পর্যন্ত আসতে পারে না। তাদের সেবা পাবে কোথায়? তাদের জন্য আমরা নতুন সেবা তৈরি করলাম 333। এইভাবে কিন্তু এখন আমরা 333-তে কোভিডের সময় আমরা কিন্তু চিকিৎসা মানুষের ঘরে বাজার পর্যন্ত পৌঁছায় দিচ্ছি। ই গভর্নেন্সের ক্ষেত্রে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বেশ ভালো একটি অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ। তো এই ই গভর্নেন্স বাস্তবায়নের জন্য বড় একটি ভূমিকা রাখে এই A2I প্রকল্প। চতুর্থ শিল্প বিপ্লবের আমাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য একটা ইন্ডিকেশন আছে এই পরিকল্পনাতে। এইসব সামগ্রিক উদ্যোগের কারণে আমাদের ই গভর্নেন্স প্যাটার্নটা আমরা অনেকটুকু এগোতে পেরেছি। আমরা প্রথমে বললাম যে পেপারলেস অফিস, ক্যাশলেস সোসাইটি এবং অন্যান্য আইন কানুন যেন আইসিটি পলিসি, আইসিটি নীতিমালা, এগুলো সব কিন্তু আমরা করেছি, যার ফলে এটা একটা ছাপ পড়েছে গ্লোবাল র্যাঙ্কিংয়ে। আমরা এই মুহূর্তে 193টা দেশের মধ্যে জাতিসংঘের যে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে তাতে 193টা দেশের মধ্যে আমাদের অবস্থান 119তম। তো আমরা চেষ্টা করছি একটা জায়গায় আমরা এখানে 4টা জায়গার উপর প্যারামিটারের উপর কাজ করে জাতিসংঘ মূল্যায়ন করে। একটি হলো আমাদের যতগুলো সার্ভিস আমরা তৈরি করি এই সার্ভিসের মধ্যে কতগুলো আমি অনলাইন করতে পেরেছি, ডিজিটাল করতে পেরেছি। এবং এই ডিজিটাল সার্ভিস করলেই তো হবে না, আমি যাদের উদ্দেশ্যে করেছি তারা এটা নেয়ার মতো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আছে কিনা, সেটা কতটুকু হয়েছে। এই সমস্যার সমাধান করে আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন আমাদের 12 কোটি লোকের হাতে মোবাইল পৌঁছে গেছে এবং মোবাইল প্ল্যাটফর্মটাকে আমরা বড় একটা ভিত্তি ধরছি যাতে এই নাগরিকরা এই প্ল্যাটফর্ম থেকে ম্যাক্সিমাম সেবা পেতে পারে, এটি একটা দিচ্ছি। আর দ্বিতীয় কথা হলো এই যে ইনফ্রাস্ট্রাকচার আছে, নেটওয়ার্ক আমরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমরা পৌঁছেছি ব্রডব্যান্ড কানেক্টিভিটি, এবং আমাদের মোবাইলে এই যে ইন্টারনেট কানেক্টিভিটি আছে এটার দামও কমিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানকার যে অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য এই যে আমদানির যে ট্যাক্স, এগুলো কিন্তু মোটামুটি একদম ব্যবসা অনুযোগী করা হয়েছে। এই যে যাদের উদ্দেশ্যে, যাদের নৈবেদ্য, যে নাগরিককে নিয়ে আমি এই সার্ভিসগুলো তৈরি করছি, তাদের অভাব অভিযোগ জানানোর মতো সুযোগ আমরা তাদেরকে রাখি কিনা, তাদের কথা শুনি কিনা, এটাকে জাতিসংঘের ভাষায় পার্টিসিপেশন, অর্থাৎ অনলাইনে তার মতামত দিতে পারে কিনা, সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে সেই সুযোগ রাখা হয়েছে। শহর থেকে গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বড় একটি ভূমিকা রেখে থাকে এই A2I প্রকল্প। সেই সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। আমরা দেখলাম একটা নাগরিকদের একটা বিরাট অংশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। এই যে আনব্যাংক যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে আপনি সার্ভিসটা কীভাবে দিবেন, সেই সার্ভিসটা একটা মৌলিক পরিবর্তন আসছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইনক্লুশন। এবং আপনারা জানেন প্রতিদিন 2300 কোটি টাকা শুধু লেনদেন হয় যে মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে। এই লোকগুলো কিন্তু আগে আমার অর্থনীতিতে ঢুকতো না, তারা যে কোনো এনিহোয়ার এনি টাইম তারা পেমেন্ট করতে পারছে। আমাদের মূল টার্গেটটাই ছিল মূলত প্রান্তিক জনগোষ্ঠী। এই বিশাল জনগোষ্ঠীকে যাদেরকে আমরা বিভিন্ন ধরনের ভাতা সরকার দিচ্ছে, যেমন মুক্তিযোদ্ধা ভাতা, তারপর আমরা এই যেটি দিচ্ছি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপর যারা যেই মারা খুবই দরিদ্র বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে সেই বাচ্চাদের মাদের জন্য ভাতা দিচ্ছে, এরকম অসংখ্য ভাতা, তারপর উপবৃত্তির ভাতা দিচ্ছি। এই ভাতাগুলো একটা সময় দেখা গেছে যেই পরিমাণ আমি ভাতা দিচ্ছি কাভারেজ ওই টাকা দিয়ে আমি সবাইকে কভার করতে পারতাম, কিন্তু তাতে দেখা যাচ্ছে আমার ডুপ্লিকেশন হচ্ছে, ইরর হচ্ছে, এবং তাতে হচ্ছে সময় মতো পেমেন্টটা পাচ্ছে না। এই জায়গাগুলো ওভারকাম করার জন্য আমরা যেসব প্রতিষ্ঠানগুলো সে ভাতা দিয়ে থাকে, যেমন সমাজসেবা অধিদপ্তর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এইসব প্রতিষ্ঠানগুলোর সাথে A2I একসাথে যৌথভাবে কাজ করে এখন পর্যন্ত আমরা 90 লক্ষ মানুষকে এই ভাতার আওতায় আনতে পেরেছি। তাতে আমার কি হয়েছে, দুরকম কাজ হয়েছে। এখন আমার আগের টাকা দিয়ে ডাবল লোক কাভারেজ করতে পারছি, তারা এক ক্লিকে টাকাটা পেয়ে যাচ্ছে, সময় মতো পেয়ে যাচ্ছে। এটা একটা মৌলিক পরিবর্তন। দক্ষ মানব সম্পদ তৈরির ক্ষেত্রে বড় একটি ভূমিকা থেকে থাকে এই A2I প্রকল্পের। আপনারা কি পরিমাণ মানুষকে দক্ষতা অর্জনের জন্য সহায়তা করতে পেরেছেন এ পর্যন্ত? সরকারের যে নির্বাচনী ইশতেহার এবার, সেখানে একটি 3.10-এর দিকে একটি প্রতিশ্রুতি আছে, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। তাহলে এই তারুণ্যের শক্তিটাকে কাজে লাগাতে হলে তার আমার দক্ষতা তৈরি করে দিতে হবে। A2I এর জন্য একটা নাইস প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ হলো
আমরা কিভাবে এমপ্লয়মেন্ট, এফিসিয়েন্সি, স্কিল এগুলো তৈরি করতে হয়, স্কিল পোর্টাল বলি। এখানে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া আছে তরুণদের জন্য, সেটা করবে। তাছাড়া যারা আমাদের বিভিন্ন ধরনের দক্ষতা মূল্যায়নমূলক প্রশিক্ষণ দেন বিভিন্ন সময়, যুব উন্নয়ন অধিদপ্তর অথবা আমাদের ধরেন বিটাক অথবা SME ফাউন্ডেশন অথবা জয়িতা, মানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এই যারা কাজ করে বিভিন্ন উদ্যোক্তা তৈরি করে, ছেলে বা মেয়ে যাদের করে, এই উদ্যোক্তার কম্পিটেন্সি, যে চতুর্থ শিল্পের উপযোগী উদ্যোক্তা তৈরি করার যে ধরনের কম্পিটেন্সি দরকার হবে, কারিকুলামে যেরকম পরিবর্তন করা হবে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহযোগিতা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে আমরা তাদের কারিকুলামগুলো বদলাই দিচ্ছি এবং বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরকম 50টা আমার উদ্যোগ আছে। এর ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা হিসেবে কাজ করছে আমাদের সাথে সিঙ্গাপুর টেকনিক্যাল ইনস্টিটিউট সহ তাদের টেমাসেক ফাউন্ডেশন, তাদেরকে যৌথভাবে আমরা কাজ করছি। এই কাজ করে দেখা গেছে যে তাদের যেই ট্র্যাকে নিলে, যেই উদ্যোগটা স্কিলটা তৈরি করলে সে নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে দাঁড়াতে পারবে। তিনি স্বয়ংসম্পূর্ণ হওয়া মানে কি, তিনি নিজের একটা কর্মসংস্থান তৈরি করেন, আরও 10টা কর্মসংস্থান তৈরি করলো, এবং একটি উদ্যোগের প্রেক্ষিতে এটা ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিন্তু আরও এরকম চেইন ইফেক্ট হতে থাকে, যার ফলে গোটা অর্থনীতি একটা ভাইব্রেন্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটার কিন্তু স্কিল পোর্টাল আছে। তাছাড়া জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা বিভিন্ন কর্মশালা ক্যাপাসিটি বিল্ডিং করে তরুণদের সহায়তা করছি। আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য সহযোগিতা করছি। শহর থেকে গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের মানুষদের টেলিমেডিসিন দেওয়ার ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখছে এই A2I প্রকল্প, যেটা আমরা দেখেছি এই চলমান কোভিড পরিস্থিতির মধ্যেও। আমাদের এখন পর্যন্ত 4.5 লক্ষ টেলিমেডিসিন সুবিধা পেয়েছে আমাদের A2I প্ল্যাটফর্ম থেকে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে শুরু করে অন্যান্য যে সেবাদানকারী স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠান আছে তাদের সাথে যৌথভাবে কাজ করেছি, এবং শুধুমাত্র কোভিডে ডেডিকেটেড ডাক্তারদের একটা পুল তৈরি করেছিলাম এই স্বাস্থ্যসেবা। মা টেলি হেলথ আমরা করেছিলাম মা ও শিশুদের সেবার জন্য। তো সুতরাং দেখা গেছে, তাছাড়া আমাদের কোভিডের জন্য একটা ড্যাশবোর্ড তৈরি করেছিলাম। এবং আরেকটা আমরা যেটা করেছিলাম সেটি হলো কোভিডে যাতে আপনি ট্র্যাক করতে পারেন আপনি কোভিডের আক্রান্ত আশেপাশে আছেন কি না, ট্র্যাকিং, সেটা আমরা করে দিয়েছিলাম। এবং পাশাপাশি আমরা এরকমও করেছিলাম যে আপনার কোভিডের যে ড্যাশবোর্ড, কোভিডটা কোন দিকে যাচ্ছে, কি কি প্রয়োজন না প্রয়োজন, যাতে পলিসি মেকিংয়ের কন্ট্রিবিউট করতেছে, এটা আমরা বলছি যে কোভিড ড্যাশবোর্ড। এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তর যেটিকে আমরা বলছি, সেইখানে যত ধরনের কারিগরি সহযোগিতা দেওয়া হয় এটি কিন্তু A2I থেকে দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আপনাদের, এবং ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা আছে এই A2I প্রকল্প নিয়ে? আমাদের বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে হলো, ধরেন আমার ডেটা সিকিউরিটির একটা বিষয় আছে, আমার যে সার্ভারগুলো আছে এটি আরও রোবাস্ট হতে হবে, আরও চতুর্থ শিল্প এনাবল হতে হবে, এই কাজগুলোকে, এবং হোল অফ দ্য গভর্নমেন্টকে নিয়ে কাজ করতে হবে। তো এই সীমাবদ্ধগুলো সমাধান করার জন্য আমরা প্রকল্পটির মেয়াদ আছে হলো 23 সাল পর্যন্ত। এটিকে সরকার চিন্তা করছে এটিকে টেকসইকরণ করার জন্য এটিকে একটা এজেন্সিতে কনভার্ট করা হবে, এজেন্সি টু ইনোভেট নামে। A2I ব্র্যান্ড নেমটি ঠিক থাকবে। এটির জন্য একটি আমরা আইনের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করেছি। আইনে পরিণত হলে বাংলাদেশ একটি চমৎকার একটা প্রতিষ্ঠান দেখবে যারা মানে ডিজিটাইজেশন, ই-গভর্নেন্স এবং একই সাথে নাগরিকদের অধিকারের কথা বলবে। ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা A2I-কে সামনে আনার জন্য, বাংলাদেশের পরিবর্তনের গল্পটি শোনার জন্য। আমি NTV পরিবার এবং এর সাথে সামনে পিছনে এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, আগে পরে এবং ভবিষ্যতে, তাদের সকলের জন্য অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। এবারে জানবো চলতি পথে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপত্তা বিষয়ক একটি মোবাইল অ্যাপসের কথা। ধরুন রাস্তায় চলতি পথে আপনি কোনো বিপদে পড়েছেন, তখন আপনার সাথে থাকা স্মার্ট মোবাইল ফোনের পাওয়ার বাটন 3 বার প্রেস করলেই দ্রুত চলে আসবে পুলিশ বা আপনার আপনজন। এমনই একটি নিরাপত্তা বিষয়ক অ্যাপস তৈরি করেছেন সাদ্দাম হোসেন নামে এক তরুণ। শহর থেকে গ্রাম কিংবা মফস্বল, সবখানেই মানুষকে কখনো কখনো পড়তে হয় নিরাপত্তা ঝুঁকিতে। চলতি পথে রাস্তাঘাটে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে দামি জিনিস হারানোর পাশাপাশি নৃশংসতার শিকার হতে হয় অনেক সময়। তাই মানুষকে নিরাপদে রাখতে সাদ্দাম হোসেন তৈরি করেছেন একটি নিরাপত্তা বিষয়ক অ্যাপস, সেলফ প্রোটেক্ট।
যে কোনো জায়গায় ঝুঁকিতে পড়ার সময় সাথে থাকা স্মার্টফোনের পাওয়ার বাটন 3 বার প্রেস করলে চলে আসবেন নিকটস্থ থানা থেকে পুলিশ কিংবা বাড়ি থেকে আপনজন। আমার গ্রামের বাড়ি মেহেরপুর মুজিবনগরে। আমি ওখান থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আসছিলাম, তো আমি নিজে ছিনতাইকারীর শিকার হয়েছিলাম। তো তখনই মনে হলো যে আমার কাছে যদি এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন থাকতো বা এই ধরনের কোনো সফটওয়্যার থাকতো, যেটার মাধ্যম দিয়ে আমি বিপদে পড়ার মুহূর্তেই সঙ্গে সঙ্গে আমার নিয়ারেস্ট পুলিশ স্টেশনকে এবং আমার ফ্যামিলিকে জানাতে পারতাম, তাহলে হয়তো বা আমার বিপদে পড়ার মুহূর্তে খবরটি তারা পেয়ে আমাকে এখান থেকে উদ্ধার করতে পারতো, অথবা আমার হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে পেতে পারতো আমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন। তো পরপরই আমার এই আইডিয়া নিয়ে কাজ শুরু, সেটা 2015 সাল থেকে। এই অ্যাপসটা মূলত প্লে স্টোর বা আমাদের পোর্টাল থেকে ডাউনলোড করার পরে অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তার কাছে ইমার্জেন্সি নাম্বারে 2টা দিতে হবে। এরপর যে কেউ বিপদে পড়লে জাস্ট ফোনে পাওয়ার বাটনটা পরপর 3 থেকে 4 বার প্রেস করলে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে তার লোকেশন সহ, তার অডিও, তার ভিডিও সহ মেসেজ চলে যাবে। এবং জাস্ট নিয়ারেস্ট পুলিশ স্টেশন মেসেজটা ক্লিক করলে তার লোকেশন সহ মেসেজ দেখতে পাবে যে সে কোথায় বিপদে পড়ছে, কোন অবস্থাতে আছে, কারণ তার অডিও এবং ভিডিও চলে যাচ্ছে। এই একই মেসেজ কিন্তু তার ফ্যামিলির 2টা নাম্বারেও পৌঁছে যাবে। তার ফ্যামিলির মানুষও বুঝতে পারবে যে সে কোথায় বিপদে পড়ছে। আমাদের এই অ্যাপসের নাম হচ্ছে সেলফ প্রোটেক্ট। এই অ্যাপসটার মাধ্যমে ইনস্ট্যান্ট টাইমে তাকে প্রোটেক্ট করা বা বিপদের মুহূর্তে তাকে রক্ষা করা যাবে। এই অ্যাপসের মাধ্যমে পুলিশের সেবা বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে শুধুমাত্র মেহেরপুরে চালু আছে। তবে ভবিষ্যতে যাতে সারা দেশের মানুষ সেই সেবা পায়, সেই লক্ষ্যেই কাজ করছেন এই তরুণ। এই অ্যাপসের মাধ্যমে পুলিশি সেবা কতজন পেয়েছে সেটা যদি আমাদের ডেটাবেস থেকে আমরা বলি, তাহলে এটা পুলিশি সেবাটা শুধুমাত্র মেহেরপুর জেলায় চালু আছে। আর পুলিশি সেবায় প্রতিদিন হিসাব করতে গেলে আমাদের যদি আমরা হিসাব করি, তাহলে প্রতিদিন যদি 50টা রিকোয়েস্ট আছে, তার মধ্যে 5 থেকে 6টি ইভটিজিংয়ের রিকোয়েস্ট থেকে এভাবে শুরু করে আমাদের 500 থেকে 700 রিকোয়েস্ট আমাদের কেস সলভ হয়েছে এই অ্যাপস থেকে। এবং এর মধ্যে কমপক্ষে আপনার 60 থেকে 70টি ফোন হারিয়ে যাওয়া এই ধরনের কেসও সলভ হয়েছে এই অ্যাপসের মাধ্যমে। কারণ আমাদের আরও একটা ফিচার আছে যে লস্ট ফোন রিকভারি সিস্টেম। এই ফিচারের মাধ্যমে আমার ফোন হারিয়ে গেল এবং ফোনটা কেউ পেলো, তার সাধারণত কী হয়, আমার সিমটা খুলে নতুন সিম ইউজ করে অ্যাপস ব্যবহার করতেছে বা ফোন ব্যবহার করতেছে। আমার এই সেলফ প্রোটেক্ট অ্যাপস ব্যবহার করার মাধ্যমে যদি কেউ ফোনটা ইউজ করে, সিম খুলে নতুন সিম ইউজ করে, তাহলে সঙ্গে সঙ্গে হচ্ছে সেই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নাম্বারে নোটিফিকেশন যাবে হচ্ছে সে কোথা থেকে ব্যবহার করছে এবং কোন নাম্বার ব্যবহার করছে। আমাদের অ্যাপস থেকে মূলত আমরা ফোকাস দিয়েছি 3টা সেবা পাবে। একটা হচ্ছে ইমার্জেন্সি মুহূর্তে সে কাউকে কল বা SMS করতে পারতেছে না, ওই মুহূর্তে পাওয়ার বাটন 3 থেকে 4 বার প্রেস করার মাধ্যমে তার নিয়ারেস্ট পুলিশ স্টেশন এবং ফ্যামিলিকে জানাতে পারতেছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি বছরে সবসময় বা প্রতি মাসে সবসময় আমাকে ইমার্জেন্সি হেল্প রিকোয়েস্ট চাপতে হবে, দিয়ে পাওয়ার বাটন প্রেস করতে হবে। এরকম সমস্যায় আমি নাও পড়তে পারি। আমার সামনে কোনো ঘটনা ঘটতেছে, আমার সামনে কোনো ইভটিজিং হচ্ছে, সেই মুহূর্তে জাস্ট আমাদের ওখানে কমপ্লেন অপশন আছে, আমি ছবি তুলবো বা ভিডিও অ্যাটাচ করব বা অডিও অ্যাটাচ করে আমি সংশ্লিষ্ট দপ্তরে, পুলিশের কাছে, র্যাবের কাছে, অ্যান্টি কারাপশনের কাছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আমি আমার কমপ্লেনটা সাবমিট করতে পারবো। এই অ্যাপসের মাধ্যমে কমপ্লেনও করা যাবে। আরেকটা সার্ভিস হচ্ছে আমাদের ফোন হারিয়ে গেলে সেই ফোনটাকে উদ্ধার করা যাবে। আমাদের উইঙ্কিটেক লিমিটেড থেকে মূলত সিকিউরিটি অ্যাপ বা নিরাপত্তা জাতীয় অ্যাপ নিয়ে কাজ করতেছি। এই অ্যাপের সুবাদে আমরা বেশ কিছু কাজ করতেছি। আমরা অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়ালিটি, AI সম্বলিত বেশ কিছু অ্যাপ নিয়ে কাজ করছি। সামনে ইনশাআল্লাহ আরও ভালো বেশ কিছু অ্যাপ আমরা দিতে পারবো। শুরু থেকে এ পর্যন্ত সেলফ প্রোটেক্ট নামের এই অ্যাপসটির ঝুলিতে যোগ হয়েছে নানা অর্জন। এরই অংশ হিসেবে উদ্ভাবনীমূলক প্রকল্প হিসেবে আর্থিক ও অবকাঠামোগত অনুদানও দেয় সরকারের ICT বিভাগ। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।